বিগত ৩ জাতীয় নির্বাচনকে অবৈধ বলে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, নুরুল হুদা, হাবিবুল আওয়াল ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৮ জনের নামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। এছাড়াও এতে আসামি করা হয়েছে ৩ মেয়াদে থাকা সংসদ সদস্যদের। আদালত মামলা আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। ২০১৪, ১৮ ও ২৪ সালে অবৈধ ও প্রতারণামূলক নির্বাচন আয়োজন করা হয়েছে, যেখানে জনগণ ভোট দিতে পারেনি এমন অভিযোগে বুধবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের বিচারক কাজী শরীফের আদালতে রাষ্ট্রদ্রোহ ও প্রতারণার মামলা করেন মুক্তিযোদ্ধা ও এলডিপি নেতা একরামুল করিম। এ মামলায় আসামি করা হয় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ, কেএম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে। এছাড়াও আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ মেয়াদের সংসদ সদস্যদের। মামলায় বলা হয় নির্বাচনের নামে রাষ্ট্রের টাকা অপচয় করা হয়েছে, যা জনগণের সাথে প্রতারণা ছাড়া কিছু নয়। 2014, 2018, 2024 একটা ফ্রড অ্যাক্টের প্রতারণামূলক নির্বাচন ফেস করেছি। আমি বা আমাদের দেশবাসী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। একজন নাগরিক, সিনিয়র নাগরিক হিসাবে আমি মনে করেছি এটি সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে। বাদীপক্ষের আইনজীবী জানান, গত ৩ নির্বাচনে অংশগ্রহণ ছিল না অনেক বৃহৎ দলের। এছাড়াও যারা সংসদ সদস্য হয়ে অবৈধভাবে রাষ্ট্রের সুযোগ সুবিধা নিয়েছেন তাদেরকে এই মামলায় আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাটা আনেছি সংবিধানের আলোকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। কারণ আমাদের সংবিধানে লেখা আছে, যদি কোনো ব্যক্তি তার কোনো কর্মকাণ্ডের দ্বারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা নষ্ট করে, তাহলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধী হবে। আদালত রাষ্ট্রদ্রোহ মামলা আমলে নিয়ে পুলিশকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্বাচন বিতর্কিত করলে ও সাধারণ মানুষ ভোট দিতে না পারলে সেটি রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে কিনা আইনজ্ঞরাই বলতে পারবেন। তবে এখন একটি প্রক্রিয়া চলছে, সেখানে আপিল বিভাগই সিদ্ধান্ত নেবে ২০১৪ সালের নির্বাচন অবৈধ ছিল কিনা। দুপুরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। কোন একটা প্রক্রিয়া চলছে, আমি জানি যে সেই রায়ের ব্যাপারে সুপ্রিম কোর্টে আপিল করার। তো এই আপিল বিভাগেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে ওই নির্বাচনটা অবৈধ ছিল কিনা। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, এজাহারে কি উল্লেখ করা হয়েছে বিস্তারিত আমাদের বলবেন। এজাহার আসলে আমরা যেটা বলা হয়েছে সেটা এতক্ষণ যেটা প্রতিবেদনে শুনছিলাম সেটাই। সেখানে বলা হচ্ছে 2014, 18 এবং 2024 সালে যে ভোটারবিহীন যে প্রহসনে নির্বাচন হয়েছে, তারা সেখানে বলছে জনগণের অংশগ্রহণবিহীন প্রহসনের জাতীয় সংসদ নির্বাচন আয়োজন ও সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধানের শপথ ভঙ্গ করে অনির্বাচিত ব্যক্তিদের সংসদ সদস্য ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। এবং সেটার জন্য যে মামলাটা হয়েছে সেটা তারা বলছে রাষ্ট্রদ্রোহ এবং প্রতারণার অভিযোগ আনা হয়েছে। এ প্রসঙ্গে আসলে অনেকেই আদালতে আমরা প্রশ্ন করেছিলাম, যিনি বাদীপক্ষের আইনজীবী তাকে কফিলউদ্দিন, ওনাকে প্রশ্ন করেছিলাম। আপনারা জানেন যে এই মামলার বাদী হচ্ছেন একজন এলডিপি নেতা, যিনি মুক্তিযোদ্ধা এবং একসময় তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তো আমরা ওনার আইনজীবী যিনি কফিলউদ্দিন আহমেদ, ওনাকে জিজ্ঞেস করেছিলাম এটা রাষ্ট্রদ্রোহ মামলা কিনা। আমরা তো জানি এটা রাষ্ট্রের অনুমতি লাগে। সে প্রসঙ্গে তিনি বলেছেন যেহেতু মামলাটা গ্রহণে কোনো সমস্যা নেই বলে তিনি জানিয়েছেন। তিনি বলেছেন রাষ্ট্রদ্রোহ মামলার ক্ষেত্রে অনুমতি লাগে যখন মামলা যারা অভিযুক্ত, যাদেরকে আসামি করা হয়েছে কিংবা বিবাদী করা হয়েছে, তাদের যদি কখনো আদালতে সমন জারি হয় কিংবা তাদের গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় কিংবা কোনো কারণে আদালত যদি তাদের ডেকে পাঠায়, তখন তাদের এই প্রসঙ্গে তাদের রাষ্ট্রের অনুমতি লাগে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি বলেছেন মামলাটা রাষ্ট্রদ্রোহ এবং প্রতারণা মামলা হিসাবে আদালত আমলে নিয়ে এটা কম সময়ের মধ্যে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন এবং একজন সিনিয়র যিনি পুলিশ কর্মকর্তাকে দিয়ে এটা তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন। এবং এই সময় আমরা দেখেছি আদালত প্রাঙ্গণে
অনেক বিএনপি আইনজীবীকে দেখেছি, আমরা এলডিপি নেতাদের দেখেছি, তারা সবাই ছিলেন। এবং আপনারা জানেন যে এই মামলায় 3টা নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশন এবং পুরা নির্বাচন কর্মকর্তা এবং সচিবদেরকে আসামি করা হয়েছে। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ 18 জনের নাম উল্লেখ করা হয়েছে এবং তারা বলেছেন যে বিগত যে 3টা সংসদ সদস্যদেরও আসামি করা হয়েছে, তাদের নামগুলি পরে জানানো হবে বলে আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর সবুজ। অনুপস্থিত পুলিশ সদস্যদের আর কাজে যোগদানের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের আনসার ও ভিডিপি একাডেমিতে তিনি আরও বলেন, শৃঙ্খলা ভঙ্গকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, অপকর্মে জড়িতদের কিছুতেই মাফ করা হবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার পর অনেকটাই ভেঙে পড়ে পুলিশের কার্যক্রম। ধীরে ধীরে পুলিশি কার্যক্রম শুরু হলেও অনেক পুলিশ সদস্য যোগ দেননি কাজে। সরকারের পক্ষ থেকে কাজে ফেরার সময়সীমাও বেঁধে দেওয়া হয়। তবে পুলিশ সদর দপ্তরের হিসেবে গত 1 আগস্ট 2024 থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের 187 জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে, অনুপস্থিত কর্মকর্তাদের একজন ডিআইজি, অতিরিক্ত ডিআইজি 7 জন, পুলিশ সুপার 2 জন, অতিরিক্ত পুলিশ সুপার 1 জন, সহকারী পুলিশ সুপার 5 জন, পুলিশ পরিদর্শক 5, এসআই ও সার্জেন্ট 14, এএসআই 9, নায়েক 7 এবং কনস্টেবল 136 জন। অনেক সময় বলে এত বাট সংখ্যা খুবই নগণ্য, বাট এরা বিভিন্ন দুষ্কর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নাই। এদের যদি পারেন আপনারাও আমাদের কাছে ধরিয়ে দেন। এছাড়া সরাসরি হত্যায় জড়িতদের শাস্তির আওতায় আনার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা কর্মযোগ এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ফেরাতে কিছু সদস্যকে বদলি ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আওয়ামী লীগের মতো আচরণ করলে ছাত্র জনতা বা বিএনপি কেউই টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিএনপির আয়োজনে এক জনসভায় কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সাধারণ মানুষের কাছে দলের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে, জনপ্রিয় হতে হবে। ছাত্র জনতার আন্দোলনে মুক্ত দেশ ততদিন স্বাধীন থাকবে যতদিন সঠিক আচরণ ধরে রাখা যাবে। এ সময় তিনি আরো বলেন, সনাতন ধর্মাবলম্বী সহ সব সম্প্রদায়ের মানুষ এদেশের আমানত, তাদের সুরক্ষা নিশ্চিতে নেতাকর্মীদের নির্দেশ দেন মির্জা ফখরুল। কিরকম দশা হবে আমাদের, তাই না? সেই জন্য আমরা যারা আজকে সংগ্রাম করছি, লড়াই করছি, বিশেষ করে বিএনপির নেতা কর্মী যারা আছে তাদের কাছে আমার আকুণ্ঠ অনুরোধ যে আপনারা নিজেদেরকে মানুষের কাছে প্রিয় বানান। চট্টগ্রাম জগন্নাথ বেগম রোকেয়া ও কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আখতার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক মোহাম্মদ শওকত আলী। এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উপাচার্য নিয়োগের পরপরই শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। খুলে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও প্রশাসনিক ভবনের তালা। নতুন উপাচার্যকে স্বাগত জানিয়ে দ্রুতই অন্যান্য প্রশাসনিক পদ পূরণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। একই সাথে বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট সহ নানা সমস্যার সমাধানের আহ্বান জানান তারা। এছাড়া রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের পর আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। শিক্ষা এবং গবেষণা বান্ধব একটি প্রতিষ্ঠান গড়ে তুলবেন। আর দ্বিতীয়ত, আমাদের ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে কিছু সমস্যা বিদ্যমান আছে, এই সমস্যাগুলোর সমাধান, যেমন আমাদের এখানে হলের সিট সংকট। তো আমরা আশা রাখবো যে আমাদের এখানে হলের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং শতভাগ আবাসিক ব্যবস্থা নিশ্চিত করা হবে।
এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, একটু বলবেন যে উপাচার্য তো নিয়োগ হলো, এখন ক্যাম্পাসের পরিস্থিতি কি, শিক্ষার্থীরা এখন কি বলছেন? ক্যাম্পাসের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। ক্যাম্পাসে যে অভ্যন্তরীণ পরিবহন আছে এবং বাইরের থেকে যে পরিবহনগুলো ক্যাম্পাসে প্রবেশ করে, যারা ক্যাম্পাসে বসবাসরত শিক্ষকরা, শিক্ষার্থীরা রয়েছেন, তারা আসলে এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন এবং এই বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন সেটিও এখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেছে। এবং আমরা দেখেছি শিক্ষার্থীরা যখন প্রজ্ঞাপনটা জারি হয়, প্রজ্ঞাপন জারি হওয়ার পরেই তারা আসলে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিল। তারা বলছিলেন যে প্রভিসি নিয়োগও তারা দাবি জানিয়েছেন, দুজন প্রভিসি, সেই দুজন প্রভিসি নিয়োগ হয়নি দেখে তারা কিছুটা প্রথম দিকে হতাশ হয়েছিল। পরবর্তীতে তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে তারা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকটি খুলে দেয় এবং তারা বলছেন তারা শীঘ্রই, যেহেতু উপাচার্য নিয়োগ হয়েছে, একটি সংকট সেটির একটি অবসান হলো এবং যেটি আসলে গত 1 মাস ধরেই বিশ্ববিদ্যালয়ে একেবারে প্রশাসনিক অচল অবস্থা তৈরি হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে প্রশাসনিক অন্যান্য যেসব পদ ছিল সবগুলোই একেবারে শূন্য ছিল। ফলে বিশ্ববিদ্যালয়ের যেহেতু উপাচার্য নিয়োগ হয়েছে, সেক্ষেত্রে অন্যান্য পদগুলো এখন স্বাভাবিকভাবে নিয়োগ শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখনও বিশ্ববিদ্যালয়ে যোগ দেননি। আমরা শুনেছি তিনি চট্টগ্রাম শহরে, যেহেতু উনি খুলনাতে থাকেন, তিনি সেখান থেকে এসে আগামীকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুশি। তারা বলছে সামনের দিনে যে তাদের যে স্বাভাবিক যে একাডেমিক কার্যক্রম এবং তারা যে একটা সেশন জটের সংখ্যার মধ্যে ছিল, সেটি হয়তো কাটিয়ে উঠতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তড়িৎ গতিতে কিছু ব্যবস্থা নেবেন। পাশাপাশি যে তারা বলছেন যে দলান্দ যারা শিক্ষক রয়েছেন এবং শিক্ষকদের মতাদর্শ থাকতে পারে, তবে সেটি তারা শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে বিবেচনা নিয়ে, অর্থাৎ শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রেখে তারা হচ্ছে যে তারা যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো নেবেন। কোনো ধরনের দল নিরপেক্ষ যে সিদ্ধান্তগুলো, সেগুলো বাস্তবায়ন করবেন। এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়কে সামনের দিনে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং সহ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধিতে শিক্ষকরা এবং নতুন উপাচার্য কাজ করবেন। তো সব মিলিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রয়েছে শিক্ষার্থীদের যে শাটডাউন কর্মসূচি সেটি প্রত্যাহার করে নেওয়ার পরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কথা হচ্ছিল সহকর্মী আব্দুল্লাহ রাকিবের সাথে। শিক্ষক কর্মকর্তাদের আন্দোলনে প্রায় 1.5 মাস স্থবির মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সরকারের পট পরিবর্তনের পর প্রতিদিনই কোনো না কোনো পক্ষ দাবি আদায়ে বিক্ষোভ করছে। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফেরা কঠিন হচ্ছে বলে মনে করেন শিক্ষা গবেষকরা। সরকারি বেসরকারি স্কুল কলেজের দেখভাল করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কিন্তু 5 আগস্টের পর এটি যেন হয়ে উঠেছে আন্দোলনের মাঠ। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় প্রতিদিনই চলছে বিক্ষোভ। এক এক পক্ষ অচল করে রাখছে নানা দাবিতে, কিন্তু এই সময়েই কেন এত অস্থিরতা? আমাদেরকে চরম বৈষম্যের শিকার করে তুলেছে, যে কারণে আমরা বাধ্য হয়েছি আজকে আন্দোলনে নামতে। শুধু দাবি আদায় না, শিক্ষা ব্যবস্থাকে উত্তরণের জন্য আমাদের এই আন্দোলন। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে দিনভর আন্দোলনে আতঙ্কে থাকতে হয় কর্মকর্তাদের, স্বাভাবিক কাজও করতে পারছেন না তারা। 5 তারিখের পর সব দাবিগুলো যে আসে, যে সেটা হলো যৌক্তিকও আছে, কিছু অযৌক্তিকও আছে। এবং আমার এখানে প্রতিদিন কয়েকশো লোককে আমি তাদের প্রশ্নের সম্মুখীন হই এবং তাদের আমি প্রশ্নগুলো শুনি এবং সমাধান করার চেষ্টা করি। যেগুলো নীতির মধ্যে পড়ে, নিয়মের মধ্যে পড়ে, আমরা সেই তাদের দাবিগুলো বা তাদের যে কে বলা যায় প্রাপ্যতা আমরা দেওয়ার চেষ্টা করি। দাবি আদায়ে ব্যস্ত না হয়ে শিক্ষার পরিবেশ স্বাভাবিক করার উপর জোর দিচ্ছেন শিক্ষা গবেষকরা। অনেকেই নানাভাবে বঞ্চিত হয়েছেন, এখন দাবি করছেন, কিন্তু দাবি করলেও এই দাবিগুলো পূরণের জন্য তাদেরকে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে। এদিকে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরে বদলি আতঙ্ক ভর করেছে অনেকের মধ্যে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রকল্পের টাকা আত্মসাৎ, চাঁদাবাজি, ভয় দেখিয়ে বেশি দামের জমি কম দামে কেনা সহ নানা অভিযোগ উঠে আসছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন গত 15 বছরে দলীয় ক্যাডারদের দিয়ে এসব অপকর্ম তিনি করেছেন। অনিয়ম, দুর্নীতি, সুষ্ঠু তদন্ত চাইছে সুশীল সমাজ।
2008 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন জাহিদ মালেক, পরে স্বাস্থ্যমন্ত্রী হন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জাহিদ মালেকের দাপটে চুপচাপ থেকেছে এলাকাবাসী। এখন একে একে উঠে আসছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নানা উপকর্ম। জাহিদ মালিক স্বপন সাহেব একদিন এখানে আসছিল, ওনার সাথে কথা বললাম। উনি বললেন মেহেন্দ্র সাহেব আপনি মালিক এখানে হেলিকপ্টারে আসবে, সেটা তো আমি জানি না, আমার মালিক বলছে এই জায়গায় এরকম পড়ে থাকবে। তারপরে কিছুদিন পরে আমাদের মালিকের নামে কেস। প্রকল্পের টাকা আত্মসাৎ, বালুমহল নিয়ন্ত্রণ, পরিবহনে চাঁদাবাজি, প্রতারণা ও ভয় দেখিয়ে কম টাকায় জমি কেনা সহ স্বাস্থ্যমন্ত্রী সম্পর্কে নানা অভিযোগ আছে স্থানীয়দের। তারা বলছেন এসব অপকর্ম তিনি করিয়েছেন দলীয় ক্যাডারদের দিয়ে। গড়েছেন 10 তলা ভবন, ডুপ্লেক্স বাড়িসহ বিপুল সম্পদ। প্রজেক্টের জমি জমা জোর করে কিনে নিচ্ছে, জোর করে বালি ভরাট করছে, নালী জমির কৃষি জমি 3 ফসলি জমি। ওনারা তো আমাদের ভয় দেখাইছে, বলছে যে পিছনেও নিয়ে যাইতেছি, সামনের জায়গাও নিয়ে যাইতেছি, তোমরা মাঝখানে পড়ে যাবা, ফ্যাক্টরি দিলে সমস্যায় পড়ে যাবা। পরিবহন সেক্টরতে প্রচুর অর্থ তারা সংগ্রহ করছে, ইনকাম করছে এবং এই টাকা তাদের সাঙ্গপাঙ্গরা এরা ভাগবাটোয়ারা করে খাইছে। জাহিদ মালেক সম্পর্কে উঠে আসা এসব অনিয়ম দুর্নীতির সুষ্ঠু তদন্ত চাইছে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তথা সামনে যে সরকার আসবে তারা যেন এই দুর্নীতির মূলোৎপাটন করতে পারে আর ভবিষ্যতে যেন এই রকম দুর্নীতি আর না হয়। নির্বাচনী হলফনামা অনুযায়ী 15 বছরে স্বাস্থ্যমন্ত্রীর সম্পদ বেড়েছে 11.5 গুণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনা বিভাগে এখনো লাইসেন্সকৃত 182টি অস্ত্র জমা পড়েনি। এসব অস্ত্র উদ্ধার না হলে হুমকিতে পড়বে জননিরাপত্তা শঙ্কা নাগরিক নেতাদের। তবে প্রশাসন বলছে মালিকদের অবস্থান ও অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুলনা মহানগর এবং জেলায় 2009 থেকে 5 আগস্ট পর্যন্ত মোট 2299টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়েছে। এর মধ্যে খুলনা মহানগরে 10টি লাইসেন্সের বিপরীতে কোনো অস্ত্র কেনা হয়নি। 486টি লাইসেন্সের মালিক অস্ত্র কিনেছেন, যার মধ্যে 1 নলা বন্দুক, 8টি 2 নলা বন্দুক, শর্টগান ও পিস্তল রয়েছে। 3 সেপ্টেম্বর পর্যন্ত জেলায় জমা পড়েছে 2117টি আগ্নেয়াস্ত্র। এর মধ্যে খুলনা জেলার 182টি অস্ত্র এখনো জমা পড়েনি। এসব অস্ত্র উদ্ধার না হলে হুমকিতে পড়বে জননিরাপত্তা, বলছেন নাগরিক নেতারা। যৌথ বাহিনী সর্বোচ্চ পর্যায়ের ফোর্স, তাদেরকে মাঠে নামিয়ে যদি সেই অস্ত্র রিকভারি করা না যায় তাহলে এটা তো আসলে আমাদের জন্য একটা নেগেটিভ বার্তা বহন করে এবং এটা আমাদের ভবিষ্যতের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য একটা বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। অস্ত্র উদ্ধার ও আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। যেহেতু 3 তারিখের মধ্যে জমা পড়েনি, সেগুলোর ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি যে এগুলো কোথাও জমা পড়ছে কিনা অথবা কেন জমা করে নেই, সেগুলো তথ্য নিয়ে আমরা এটা উদ্ধার করার জন্য অভিযানের জন্য আমাদের পরিকল্পনা আছে। যখন আমরা সমস্ত প্রসেস এক্সস্ট করব, সব জায়গা থেকে যদি নেগেটিভ রিপোর্ট আসে তাহলে অস্ত্র আইনে যে আর্মস অ্যাক্ট অনুসারে যে ব্যবস্থা গ্রহণ করার কথা আইনানুগ সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। গত 15 বছরে লাইসেন্স স্থগিত করে অন্তর্বর্তী সরকার অস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার সময় বেঁধে দিলেও অনেক প্রভাবশালী জমা দেননি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁপাইনবাবগঞ্জে আবুল হোসেন বাবু নামে এক ব্যক্তিকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হক সহ 5 জনের নামে দায়ের করা মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু তালেব এ নির্দেশ দেন। আদালত আগামী 8ই নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এ সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পিবিআইকে। 2018 সালের 5 সেপ্টেম্বর প্রকাশ্যে বাস থেকে নামিয়ে আবুল হোসেনকে তুলে নিয়ে যায় র্যাব পুলিশ সদস্যরা। পরদিন রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় 12 সেপ্টেম্বর আদালতে মামলা করেন আবুল হোসেনের স্ত্রী জুলেখা বেগম। 8/11/2024 ধার্য তারিখের মধ্যেই ওনারা তদন্ত করে রিপোর্ট দাখিল করার জন্য বিজ্ঞ আদালত নির্দেশ দিয়েছেন। আমরা আশা করি এই সময়ের মধ্যেই অবশ্যই উনি তদন্ত করবেন এবং এটাও আশা করি যে বর্তমানে বাংলাদেশে আর যেন এ ধরনের কোনো জঘন্য ঘটনা না ঘটে। একজন লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় সাবেক এমপি গোলাম ফারুক পিঙ্কু ও জেলা যুবলীগের
সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান AKM সালাউদ্দিন টিপু সহ 163 জনের নামে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও 350 জনকে আসামি করা হয়। দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন ফারুক মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার দুপুরে হামলায় গুলিবিদ্ধ আল সবুজ ভুইয়া নামে একজন মামলাটি দায়ের করেন। 4 আগস্ট শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক এমপি গোলাম ফারুক পিঙ্কুর নির্দেশ ও AKM সালাউদ্দিন টিপুর নেতৃত্বে ছাত্র জনতার উপর হামলা ও এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয়। এতে 4 শিক্ষার্থী নিহত হন, আহত হন 500-র বেশি। নারায়ণগঞ্জে তানভীর মোহাম্মদ ত্বকীকে যেখানে কিডন্যাপ হত্যা করা হয় এবং তার মরদেহ যে স্থানে পাওয়া যায় প্রতিটি স্থান পরিদর্শন করেছে র্যাব। সকালে সব স্থান পরিদর্শন করে র্যাব 11। প্রথমে আল্লামা ইকবাল রোডে অবস্থিত আজমেরি ওসমানের বাসার পাশের একটি ভবন ও উইনার ফ্যাশন পরিদর্শন করেন তারা। পরে ত্বকীর লাশ পাওয়া ঘটনাস্থল শীতলক্ষা নদীর পাড় পরিদর্শন করেন। পরে র্যাব 11 এর কমান্ডিং অফিসার তানভীর মাহমুদ পাশা বলেন, তদন্তের শুরুতে বেশ কিছু অগ্রগতি ছিল, মাঝখানে কিছুদিন স্থবির হয়ে থাকার পরে পুনরায় তদন্তে গতি পেয়েছে। র্যাবের হেডকোয়ার্টার্সের তদন্ত শাখা ও গোয়েন্দা শাখা সহযোগিতা করছে বলে জানান তিনি। গত 10 দিনে এ হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করে র্যাব। তারই ধারাবাহিকতায় আমাদের এই বর্তমান অ্যারেস্ট সমূহ। আজকে আমরা এসেছি এখানে ত্বকীরকে যে কিডন্যাপ করা হয় তাকে যেখানে হত্যা করা হয় এবং যেখানে লাশ ফেলা হয়, যেখানে লাশ পাওয়া যায়, প্রতিটা জায়গায় আমরা ভিজিট করছি তদন্তের স্বার্থেই। গোপালগঞ্জের মকসুদপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। মঙ্গলবার রাতে মকসুদপুর উপজেলার মহিষতুলি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে ওই গ্রামের সুদীপ মৌলিক ও মিলন মণ্ডলের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ঘটনাস্থলে সতীশ রায় ঠাকুর নামের একজন নিহত হন। ঘটনার পর থেকে পলাতক গ্রামের অনেকে। আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন চলছে, তবে এখনো বন্ধ রয়েছে 25টি কারখানার উৎপাদন। এর মধ্যে অনির্দিষ্টকালের জন্য শ্রম আইনে বন্ধ 20টি এবং বাকি 5টি কারখানায় দেওয়া হয়েছে সাধারণ ছুটি। সকাল 8টা থেকে শ্রমিকরা কর্মস্থলে যোগ দেন। এদিকে বকেয়া বেতন ভাতা ও আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকার জেনারেশন নেক্সট কারখানা খুলে দেওয়ার দাবিতে পলাশবাড়ি এলাকায় শ্রমিকরা অবস্থান নেয়। কারখানার প্রধান ফটকের সামনে র্যাব, পুলিশের পাশাপাশি অবস্থান নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। এদিকে গাজীপুরে শান্তিপূর্ণ পরিবেশে চলছে বেশিরভাগ তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম। কারখানার নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হিলিতে ভারত থেকে কম মূল্যে পেঁয়াজ আমদানি শুরু হলেও খোলা বাজারে তেমন প্রভাব নেই। কেজিতে দাম কমেছে মাত্র 4 থেকে 5 টাকা। এখন পর্যন্ত 4টি ট্রাকে 123 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। হিলিতে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকায় আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 110 টাকায়। আমদানিকারক ব্যবসায়ীরা বলছেন, ভারত সরকার পেঁয়াজ আমদানির উপর থেকে শুল্ক কমালেও সে দেশের ব্যবসায়ীরা শুল্ক প্রত্যাহারের সমপরিমাণ দাম বাড়িয়েছে। তবে 2-1 দিনের মধ্যে পেঁয়াজের আমদানি বাড়লে দাম আরও কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 2 দিন আগে বেচলাম 90 টাকা 95 টাকা, আজকে 85 টাকা বেচতেছি। আরও বেশি বাসা হয়তো ঢুকলে পারে, দাম কমে যেতে পারে। ইন্ডিয়াতে হয়তো আসলে বেশি না, কিন্তু জানি না, কিন্তু দাম একটু বাজারে কম দেখলাম এই পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে হিলি থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন, ভারত থেকে তো কম দামে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে, তাহলে খোলা বাজারে প্রভাব পড়ছে না কেন? জি, আপনি জানেন যে গতকাল থেকে কম দামে এবং কম শুল্কে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গতকাল 4 গাড়িতে প্রায় 123 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এবং আজকে দুপুরের পর থেকে কিন্তু পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত প্রায় 16 গাড়ি পেঁয়াজ আমদানি হয়েছে, যার পরিমাণ প্রায় 500 মেট্রিক টনের কাছাকাছি। তো আমি বন্দরে রয়েছি, এখানে কিন্তু পেঁয়াজ বেচা কেনা হয়। তো আমি দেখছি এখানে এখনো কিন্তু বেচা কেনা শুরু হয়নি, হয়তো 2-1টা গাড়ি বেচা কেনা হচ্ছে। তো তারা কিন্তু পূর্বে
করে যে 85 টাকা সেই দামটি কিন্তু চাইছেন। আর সাধারণ ক্রেতারা বলছেন যে আসলে ভারত সরকার শুল্ক কমিয়েছে এবং রপ্তানি মূল্য কমিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের দামটা কেন কমছে না। তো আমদানিকারকরা বলছেন যে আসলে ভারত যে শুল্ক কমিয়েছে সেটার 16 টাকা যে শুল্কটা কমিয়েছে এবং সেখানকার যে আড়ত বা মন্ডি রয়েছে সেখানে কিন্তু অলরেডি কিন্তু 20 টাকা তারা বাড়িয়ে দিয়েছেন। এই বাড়ানোর কারণেই কিন্তু যে কম শুল্কের সেটা কিন্তু সুবিধা আমদানিকারকরা পাচ্ছেন না। তবে আমদানিকারকরা একটা আশার বাণী শোনাচ্ছেন যে আসলে পেঁয়াজের আমদানিটা বাড়া শুরু হয়েছে। গতকালকে 4 গাড়ি হয়েছে, এখন পর্যন্ত 16 গাড়ি পেঁয়াজ আমদানি হয়েছে এবং আরও সন্ধ্যা পর্যন্ত আমদানি হবে। অর্থাৎ পেঁয়াজের আমদানিটা যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু বাজারটা এমনিতেই কমে আসবে। তো তারা আশা করছেন যে 2-1 দিনের ভিতরে পেঁয়াজের আমদানি আরও বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে পেঁয়াজটার দাম মোটামুটি 15 থেকে 20 টাকা কমে আসবে। অর্থাৎ সাধারণ ক্রেতারা 70 থেকে 75 টাকার মধ্যে কিন্তু তারা ভালো মানের পেঁয়াজ কিনতে পারবেন। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে হিলি স্থল বন্দর দিয়ে মূলত যে পেঁয়াজ আমদানি হয় সেটিকে কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়। যেটি ভালো কোয়ালিটি সেটা কিন্তু 80 থেকে 85 টাকার মধ্যে বিক্রি করা হয়, আর যেটি একটু মান খারাপ সেটি কিন্তু আসলে 10 থেকে 15 টাকা আরও কমে বিক্রি হয়। তো আমরা দেখছি যে যেগুলো মান একটু খারাপ সেগুলো কিন্তু 70-75 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং ভালো যেটি মান সেটা কিন্তু আজকে বিক্রি হচ্ছে 84 থেকে 85 টাকার মধ্যে। তো আমদানিকারকরা বলছেন যে আগামী 2-1 মধ্যে পেঁয়াজের আমদানি বাড়বে এবং অলরেডি কিন্তু পেঁয়াজের দামটা কমে আসবে। এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। পেঁয়াজ আমদানির বিষয়ে হিলি স্থলবন্দরের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন। শেরপুর ও চাঁদপুর কেবল এই 2 জেলাতে কাঁচা রাস্তা আছে 3500 কিলোমিটারের ওপরে, আর চুয়াডাঙ্গা পৌরসভার ভেতরে কাঁচা রাস্তা 119 কিলোমিটার। এছাড়া শহরের বেশিরভাগ পাকা সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পর্যায়ক্রমে সব সড়ক উন্নয়নের আশ্বাস কর্তৃপক্ষের। শেরপুর সদরের কামারেরচর ইউনিয়নের 6 নম্বর চর গ্রামের এই রাস্তাটির মতো জেলায় কাঁচা সড়ক আছে 1400 কিলোমিটার। এলজিডির অধীন এসব রাস্তা দীর্ঘদিনেও পাকা হয়নি। দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক লাখ মানুষ। 7-8 বছর বয়স হইতে আমরা বুড়া হয়ে গেলাম, কিন্তু আমরা রাস্তাটা এখনো পাইলাম না। ছাত্ররা স্কুলে যেতে পারে না, মরিচ টরিচ কোনো কিছু বাজারও নিতে পারি না। এলজিডির কর্মকর্তারা জানান বিভিন্ন প্রকল্পের আওতায় সব সড়ক পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে। একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে, প্রায় 600 কোটি টাকার প্রকল্প। এই প্রকল্পটা যদি অনুমোদন হয় একনাকে, তাহলে এলজিডির যে ছোটখাটো যে রাস্তাগুলি আছে, ভিলেজ রোড যেগুলি আছে গুরুত্বপূর্ণ, সেগুলি পাকা হয়ে যাবে। চাঁদপুরের লাউকড়া মুক্তিযোদ্ধা সড়ক সংলগ্ন এই রাস্তাটি জনগুরুত্বপূর্ণ, তবে পাকা হয়নি। জেলায় এলজিডির অধীন এমন কাঁচা সড়ক আছে 2000 কিলোমিটারের উপরে। বৃষ্টি বাদল হলে এখান দিয়ে যাতায়াত করাটা অনেক কষ্টকর হয়ে যায়। রাস্তা এত খারাপ যে গাড়ি এদিকে সেদিকে হেলে দুলে, এরপরে গাড়ি থেকে নাইমা বড় বড় গর্তগুলো পার হইতে হয়। এদিকে চুয়াডাঙ্গা পৌরসভার 143 কিলোমিটার পাকা সড়কের অধিকাংশ খানাখন্দে ভরা, প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। যে সমস্ত ছাত্রছাত্রী আছে তারা সাইকেল নিয়ে আসা যাওয়া করে, মানে ভাঙার কারণে অনেক সময় আমাদের ছাত্রছাত্রী সাইকেল থেকে পড়েও যায়। 3 জেলার এসব কাঁচা ও পাকা সড়ক উন্নয়নে এলজিডি ও পৌর কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেনীতে শিক্ষকের বেতের আঘাতে 4র্থ শ্রেণীর ছাত্র মাহিদুল হাসানের ডান চোখ নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় 96 দিনেও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সকালে ছাত্রের বাবা সংবাদ সম্মেলনে জানায়, গত 14 মে ফেনীর দাগনভূঞা উপজেলার ওয়াজেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক তাপস মজুমদার অঙ্ক ভুলের কারণে তার ছেলেকে বেত দিয়ে আঘাত করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে মাহিদুলকে একাধিক হাসপাতাল হয়ে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়। এ ঘটনায় ক্ষতিপূরণ ও অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানান আহত ছাত্রের বাবা রেয়াজুল হক। আলো দেখার জন্য স্কুলে পাঠাই, এখন আমার ছেলের চোখের আলো দুনিয়া থেকে সরে গেছে। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিতে বলেন, সেখানে 1.5 মাস চিকিৎসা দেওয়ার পর তারা জানান ডান চোখ আর ভালো হবে না, চোখের মনি। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিমকে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে হাজির করলে
সরাসরি তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। সকালে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করে। পরে পুলিশ তাকে আদালতে হাজির করে। গ্রেপ্তার সেলিমের বিরুদ্ধে হবিগঞ্জে ছাত্র জনতার আন্দোলনের সময় 2টি হত্যাকাণ্ডের অভিযোগ এনে তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। খাগড়াছড়িতে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন। ভোরে সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ভোরে স্থানীয় এক ব্যক্তির মোটরসাইকেল চুরি করেন মামুন। এ সময় মোটরসাইকেল নিয়ে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মামুনের বিরুদ্ধে চুরি, মাদক সহ থানায় 8টি মামলা রয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন সহ 8 দফা দাবিতে মার্চ ফর আইডেন্টিটি কর্মসূচি পালন করেছে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন। সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। পরে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে। এ সময় বক্তারা বলেন, অবিলম্বে বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরি সহ সকল গ্রেডে চাকরিতে 5% আদিবাসী কোটা বহাল রাখা, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান সহ 8 দফা দাবি জানান। সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। লক্ষ্মীপুরে বন্যার্তদের মাঝে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। সকালে শহরের দারুল উলুম ফাজিল মাদ্রাসা মাঠে একটি এনজিও সংস্থার উদ্যোগে 500 মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও দিনব্যাপী জেলা বিএনপির পক্ষ থেকে সদর উপজেলার বিভিন্ন স্থানে বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম ও ত্রাণ বিতরণ করেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুর্গত বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানি, ওষুধ ও শুকনো খাবার পৌঁছে দেয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের সরকার কর্তৃক প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় ও প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে বসতভিটা হারানো 130টি পরিবার। সকালে চায়না টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এ সময় বক্তারা অগ্রাধিকার ভিত্তিতে যোগ্যতা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবার থেকে একজনকে বিসিপিসিএল কোম্পানিতে সরাসরি চাকরি দেওয়ার দাবি জানান। ভূমি অধিগ্রহণের সময় যে পরিমাণ টাকা দেওয়ার কথা ছিল তা বুঝিয়ে দেওয়ারও দাবি জানান তারা। এছাড়া দুর্নীতির সাথে জড়িত অভিযোগে প্রকল্প ব্যবস্থাপক AM খোরশেদুল আলমের পদত্যাগ দাবি করেন বক্তারা। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান চলে যাওয়ায় বন্ধ হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আশুগঞ্জ সড়কের কাজ। 4 লেন এই প্রকল্পের নির্মাণ শেষ না হওয়া এবং খানাখন্দের কারণে মরণ ফাঁদে রূপ নিয়েছে সড়ক। তবে জনদুর্ভোগের বিষয়টি জানিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে। আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় 51 কিলোমিটার মহাসড়ক 4 লেনে উন্নীত করার কাজ শুরু হয় 2020 সালের ফেব্রুয়ারিতে। ভারতীয় ঋণ সহায়তা ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে 5,791 কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা 2025 সালের 30 জুনে। শুরু থেকেই নানা কারণে পিছিয়ে যায় প্রকল্পের কাজ। 3টি প্যাকেজে সড়কের উন্নয়ন হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সম্পূর্ণ হয়েছে মাত্র 50% কাজ। আশুগঞ্জ গোলচত্বর থেকে তন্তর এলাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় প্রায় 4 কিলোমিটার অংশ অতি ঝুঁকিপূর্ণ। প্রতিদিন বাস, ট্রাক, পিকআপ ভ্যান উল্টে গিয়ে ঘটছে দুর্ঘটনা। গাড়িগুলি অনেকগুলো ভাঙচুর হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এমনকি মনে করুন মানুষের খুবই যাতায়াত নিয়ে যাওয়া যাওয়া খুব কষ্ট করছে। সরকার পতনের পর প্রকল্পের ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কর্মকর্তা কর্মচারীরা চলে যায়। এতে থেমে গেছে কাজ। এখন সাময়িক মেরামতের প্রয়োজন 15 কোটি টাকা। এই 4 কিলো রাস্তাকে মেরামত করার জন্য কিছু মেশিনপত্র ভাড়া করে আমরা সাময়িকভাবে চেষ্টা করতেছি এবং এই 4 কিলো রাস্তা স্থায়ীভাবে মেরামত করার জন্য আমরা রাজস্ব খাত বা ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের মাধ্যমে করানোর জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি।
এদিকে নিয়মিত বেতন না পাওয়ায় নিরাপত্তা রক্ষীরাও ঠিকমতো দায়িত্ব পালন করছেন না। এতে চুরি হচ্ছে নির্মাণ সামগ্রী। গত মাসের বেতনই দিছে না, এখনো ফোন দেই, টেলিফোনে ধরে না। তো এখন এই সিকিউরিটির দায়িত্ব এটা কে পালন করবে? এইগুলা মাল চুরি হইতেছে, রাত্রেবেলা চুরি হইতেছে, দিনের বেলা চুরি হইতেছে। সড়কটির বাকি কাজ শেষ করতে মন্ত্রিপরিষদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের দামপাড়ায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নির্মাণ বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, র্যাম্পের পাইলিংয়ের কাজের জন্য নগর জুড়ে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে সড়কে ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীসহ নগরবাসীকে। তাই দ্রুত র্যাম্পের কাজ বন্ধের দাবি তাদের। এ সময় র্যাম্প নির্মাণ বন্ধ না হলে কঠোর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেয় তারা। পরে শিক্ষকদের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। প্রায় পৌনে 1 ঘন্টার বিক্ষোভের কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়। বিদ্যালয়ের সামনে এটা কেন করা হবে? আর এটার কারণে দিনে দুপুরে সব সময় মানুষ জ্যামের শিকার হয়। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ স্লোগানে বরিশালে চলছে 15 দিন ব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। গত 5 সেপ্টেম্বর নগরীর বেলস পার্ক মাঠে এ মেলার আয়োজন করে জেলা প্রশাসন ও বন বিভাগ। মেলার 50টি স্টলে মিলবে বনসাই, অর্কিড, ক্যাকটাস, বনজ, ফলদ, ঔষধি ও সৌন্দর্য বর্ধক নানান প্রজাতির গাছের। মেলায় গাছ কিনতে ও নতুন প্রজন্মকে গাছের সাথে পরিচিত করাতে এসেছেন অনেকেই। বেশিরভাগ ক্রেতা ছাদ বাগান সহ বাড়ির সৌন্দর্য বর্ধন করা গাছের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। ভিড় বাড়ায় বেচা কেনাও ভালো হচ্ছে। এছাড়াও বিভিন্ন ধরনের গাছ আছে যেগুলো আমরা জানি না, তো সেগুলোর সাথেও পরিচিত হচ্ছি। আর আমার ছোট বেবি আছে, ওকেও বিভিন্ন গাছের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। গাছ পরিচর্যার জন্য তথ্য খুবই জরুরি, কারণ নতুন প্রজন্ম এই গাছটি নিয়ে কিভাবে পরিচর্যা করবে সেটা যদি লিফলেট আকারে দেওয়া হতো তাহলে সবার জন্য উপকার হতো। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।